আমাদের গ্রামের বাড়িতে যাইতাম, সবাই বলতো যে তুমি এত মেধাবী, টাকা ছাড়া জব হয় না, তুমি আর কত চেষ্টা করবে, টাকা তো মিল করতে পারবে না, গার্মেন্টসে চলে যাও, তোমাদের জন্য চাকরি না, তোমরা যারা গরিব আছো তোমাদের জন্য চাকরি হবে না। আমি তখন কিছু কিছু সময় আছে আমাদের গ্রামের বাড়িতে যাওয়া দিয়ে দিছি, যে গেলে তো সবাই বলবে যে তুমি কি করো। যদি বলতাম যে টিউশনি করাই, বলে এটা কোনো পেশা হলো? এর চাইতে তো মানুষের বাড়িতে বাড়িতে যায় ভিক্ষা করার মতো। আসসালামু আলাইকুম, আমি ফজলুর রহমান নয়ন। আমি ইকরা জব ট্রেনিং সেন্টারের সিনিয়র ব্যাচের একজন শিক্ষার্থী। আমার বাড়ি শেরপুর সদর উপজেলার রৌহা গ্রামে। আলহামদুলিল্লাহ, আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কম্পিউটার অপারেটর পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার এই সফলতার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম কাজ করেছে, সেই কিছু গল্প আপনাদের সামনে বলার জন্য আমি হাজির হয়েছি। আমার এই সফলতার পিছনে সবচাইতে যে জিনিসগুলো আমার ক্ষেত্রে কাজ করেছে সেটা হচ্ছে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য। বিশেষ করে আমার বাবা ছোটবেলায় অনেক ছোট থাকতে মারা গেছেন। আমার মা সে তেমন শিক্ষিত না, তিনি আমাকে সবসময় মেন্টালি বলেন সব দিকে সাপোর্ট দিছে। আমি যখন কোনো পরীক্ষায় টিকতাম না, তখন আমার আম্মা একটা কথাই বলতো, তুমি কোনো চিন্তা করবা না, তোমার এর চাইতে ভালো কিছু হবে, কারণেই দেরি হচ্ছে, দেখো একদিন তোমার অনেক ভালো জব হবে। আমার এই সফলতার পিছনে যেমন আমার আজকে সুখের দিন, তেমনি এটার পিছনে অনেক কষ্টও আছে। যে ভাই আমাকে ছোট থেকে বড় করছে, মানুষ করছে, অনেক পরিশ্রম করছে, তিনি আমার জন্য অনেক কিছু করার পরেও আমি তাকে জড়ায় ধরে বলতে পারি নাই যে ভাইয়া আমার একটা জব হয়েছে। তার আগে আল্লাহ তাকে উঠাই নিয়েছেন। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে। আমি যখন আমাদের জেলা শহর শেরপুরে ছিলাম, তখন যদি সপ্তাহে বেড়াইতে আমি আমাদের গ্রামের বাড়িতে যাইতাম, সবাই বলতো যে তুমি এত মেধাবী, টাকা ছাড়া জব হয় না, তুমি আর কত চেষ্টা করবে, টাকা তো মিল করতে পারবে না, গার্মেন্টসে চলে যাও, তোমাদের জন্য চাকরি না, তোমরা যারা গরিব আছো তোমাদের জন্য চাকরি হবে না। আমি তখন কিছু কিছু সময় আছে আমাদের গ্রামের বাড়িতে যাওয়া দিয়ে দিছি, যে গেলে তো সবাই বলবে যে তুমি কি করো। যদি বলতাম যে টিউশনি করাই, বলে এটা কোনো পেশা হলো? এর চাইতে তো মানুষের বাড়িতে বাড়িতে যায় ভিক্ষা করার মতো। তখন মনে খুব কষ্ট লাগতো। তখন আমাকে আমার মেসের এক বড় ভাই ছিল, শাকিল স্যার বলে আমি তাকে সম্বোধন করি, তিনি আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট দিত এবং তিনি এক সময় বললেন যে আপনি তো অনেক মেধাবী, কিন্তু আপনার শেরপুরে থাকতে এটা হবে না, আপনি ঢাকা চলে যান। তিনার পরামর্শে আমি ঢাকায় আসি। আসার পর আমি রামপুরায় প্রথম উঠি। রামপুরা প্রথম উঠার পর আমি ওইরকম কোচিং সম্পর্কে এত কিছু জানতাম না। তারপর মেসের যে ছিল তারা বলল যে আমি কাউকে ছোট করব না, এখানে তারা সবাই একটা রামপুরার স্বনামধন্য একটা কোচিং এর শিক্ষার্থী, কিন্তু তারা সেই কোচিং সম্পর্কে খুব একটা ভালো তথ্য দিল না। তারা বলল যে আমরা সেখানে আছি, কিন্তু সেখানে আমরা ওই রকম সুযোগ সুবিধা পাই না। আপনি দেখেন রামপুরাতে প্রত্যেকটা কোচিং সেন্টারে যান, যাই সেটা দেখবেন আপনার জন্য যেটা বেটার হয় সেখানে আপনি ভর্তি হন। তাদের কথা অনুযায়ী আমি রামপুরা যে 5-6টা কোচিং আছে সবটা কোচিং এ যাই। আমি তাদের অবস্থান দেখি যে কোনটা আমার জন্য বেস্ট হয়। আমি ঘুরতে ঘুরতে এক সময় একদিন 10টার দিকে আসলাম ইকরা জব ট্রেনিং সেন্টারে। আসার পরে আমি স্যারদের সাথে কথা বললাম, এখানের পরিবেশ দেখলাম, দেখার পর আমার তখনই ভালো লেগে গেল। তখন স্যারদেরকে বললাম, স্যার আমি আরেকটু শিওর হওয়ার জন্য আমি কয়টা ক্লাস করতে চাই। তখন স্যাররা আমাকে সুযোগ দিলেন। আমি এখানে দেখলাম কয়দিন ফ্রি ক্লাস করছি। আমি এই ফ্রি ক্লাস করার মধ্যে দেখলাম যে এখানের ক্লাসগুলা কিরকম, এখানের পরীক্ষা সিস্টেম। তো বিশেষ করে আমি আসছিলাম ষাটলিপি শেখার জন্য। দেখলাম যে রামপুরার মধ্যে সবচাইতে ষাটলিপির যে ভালো শিক্ষক আমাদের এই ইকরা জব ট্রেনিং সেন্টারে। তারপরে এখানের যে ল্যাব, পড়াশোনার যে লাইব্রেরি, এগুলো না বললেই হয়। সবচাইতে বড় হচ্ছে যে এখানের যে ক্লাস, এখানে যে ক্লাসগুলো হয় বিশেষ করে ইংরেজি, ম্যাথ এবং কি সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলা সত্যি অসাধারণ। সেগুলো দেখার পর
স্যারদের কাছে আমি বললাম, স্যার আমার তো এত টাকা দিয়ে ভর্তি হওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমাকে আপনারা রিজনেবল প্রাইসে আমি একজন মেধাবী ছাত্র হিসেবে আমাকে ভর্তি করবেন। তারা আমাকে অল্প টাকাতেই ভর্তি করেছেন। ভর্তি করার পর আমাকে তারা যথেষ্ট মানে সার্ভিসটা দিয়েছেন। আমি চাকরির পরীক্ষায় অনেক টিকতাম, কিন্তু আমার যে টিকার পরেও হচ্ছিল না, আমার ভাইবা পরীক্ষা খুব খারাপ হইতো। তারপর যখন আমি পরীক্ষা দিলাম, টাইপ দিলাম, দিয়ে এসে এখানে মক ভাইবার সিস্টেম আছে, সেখানে আমাকে তাকে বুঝাই দিলে যে প্রত্যেকটা ভাইবা পরীক্ষার মধ্যে আপনি মানে এত ভয় পাবেন না, ভয় পেলে আপনার ভাইবাটা খারাপ হবে, আপনি হাসি মুখে কথা বলবেন। আর সব পরীক্ষার মধ্যে সাধারণত বিশেষ করে দেখা গেছে যে প্রশ্নগুলো হয়, বিশেষ করে ট্রান্সলেশনের বিষয়টা, তারপর টুকটাক ম্যাথ, সাথে আপনার নিজের জেলা সম্পর্কে, এগুলো আমাকে মানে আমি যখন বলতাম সাথে সাথে আমাকে থামাই দিয়ে তাকে একটু দিক নির্দেশনা দিতে, এইভাবে বললে আপনার জন্য ভালো হয়, এভাবে করবেন। তাহলে তাদের দিক নির্দেশনা এবং আমি কঠোর পরিশ্রম করার ফলে এখানে যে সুন্দর পরিবেশ পাইছি, এটার দ্বারাতে আমি একটা সরকারি জব পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। এজন্য আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নতুন যারা চাকরির জন্য ভর্তি হয়েছেন বা হবেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, যে আপনারা আসেন, ইকরা জব সেন্টারে আসেন, দেখেন আমাদের পরিবেশগুলো কিরকম। আমি এখান থেকে উপকৃত হয়েছি। এখানে যে পরীক্ষা হয় সাপ্তাহিক, এই পরীক্ষাগুলো অনেক মূল্যায়নের সাথে আপনারা দিবেন। দেখবেন যে প্রত্যেকটা কোচিংয়ে কিন্তু পরীক্ষার জন্য আলাদা ফি নিতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কোচিংয়ে কিন্তু আমাদের ছাত্রদের জন্য সবচেয়ে যে ভালো জিনিসটা, সেটা হচ্ছে এখানে কোনো ফি ছাড়াই পরীক্ষা দিতে হয়। আর আপনি যদি চাকরি নিতে চান তাহলে পরীক্ষার কোনো বিকল্পই হয় না। আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি নিজেকে আবিষ্কার করবেন, আর যত বেশি নিজেকে আবিষ্কার করবেন তত আপনি প্রতিযোগিতায় এগিয়ে যাবেন। আপনি কিন্তু একটা সরকারি পরীক্ষা, অনেকেই বলে যে আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিলে আপনি যত পরীক্ষা দিব ততই চাকরি হবে না। আপনি একটা পরীক্ষা দিয়ে আসলেন, আপনাকে কিন্তু তারা খাতা দেখাবে না, মার্ক বলবে না, আপনার কোথায় ত্রুটি সেটা আপনি বুঝবেন না। সেটা বুঝবেন কোথায়? আমাদের যে সাপ্তাহিক পরীক্ষা হয় সেখানে আপনি কত মার্ক পেলেন। আমি এমনও দেখছি যে পরীক্ষা দিয়ে সেরে আমি বের হয়েছি, আমার পরীক্ষা অনেক খারাপ হয়েছে, আমি বলি যে আমার 70-এ 55 থাকে, কিন্তু মানে অন্যান্য স্টুডেন্টরা বলে আমার তো 65 থাকে, 60 থাকে, কিন্তু পরে দেখা গেছে যে তাদের রেজাল্ট আসে নাই, আমার রেজাল্ট আসছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে কি, আমার ভুলগুলা আমি কি পরীক্ষা কোচিংয়ে যখন পরীক্ষাগুলো দিতাম, সেখানে আমার রেজাল্টগুলো আমি মানে দেওয়ার পর খাতাগুলো মানে টিচারদের সাথে সমন্বয় করে আলাপ করে দেখতাম কেন ভুল হইলো, এখানে আমার কি হওয়া উচিত ছিল, আমি কোন জিনিসটা পারি না, সেগুলো যখনই আপনি মিল করতে পারবেন, আর সাথে সাথে আপনি যখন প্র্যাকটিক্যালগুলোকে মানে কালচার করতে পারবেন, তখনই আপনি বুঝবেন যে যখন আমি পরীক্ষায় 70-এ 60+ পাচ্ছি, আর টাইপেও মাশাআল্লাহ যে 20-20 গতি, 20-20 গতি না, আপনাকে 25-30 গতি নিলে আপনি 20-20-এ টিকবেন। আর যদি 25-30 হয় সেখানে আপনি 30-35 তুলতে হবে। এই জিনিসটা মাথায় রেখে সবাই টাইপ করবেন আর নিয়মিত ক্লাসগুলো করবেন। কারণ আমরা অনেক সময় আমরা নিজেরাই বুঝি যে আমি তো সব পারি, কিন্তু আমরা যদি সবই পারতাম তাহলে আমাদের তো জব হইতো, কিন্তু আমরা পারি না বিধায় আমরা এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি। এই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার মানেই হচ্ছে যে আমি পারি না, আমাকে হেল্প লাগবে, এটা মাথায় রাখবেন। আর সর্বদাই একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বাসায় থেকে যখন আসছি, যে আমার একটাই ধারণা ছিল যে আমাকে খুব তাড়াতাড়ি জব নিয়ে আমাকে বাড়িতে যাইতে হবে, কারণ আমার সাপোর্ট দেওয়ার মতো আমার বাবা মা ওই রকম টাকা নাই, থাকলেও এটা আমার কাছে কেন ব্যয় করবে। আমার যত তাড়াতাড়ি এই প্রতিযোগিতার যুগে আমি যত তাড়াতাড়ি জব নিতে পারবো ততই আমার জন্য মঙ্গল। আর এটার জন্য নিয়ম শৃঙ্খলা মানতে হবে কোচিংয়ের। বিশেষ করে আপনি মনে করেন যে আমার একটাই লক্ষ্য থাকবে যে আমার পড়া, খাওয়া, ঘুম, নামাজ, এগুলোর বাইরে কোনো দিকে আপনাকে ফোকাস করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে আপনি অন্য দিকে একটু ফোকাস দিবেন, আপনি পড়া থেকে ছিটকে যাবেন। পড়াটা হচ্ছে একটা সাধনা, এই টাইপ করা একটা সাধনা। এই সাধনাতে আপনি যদি মনে করেন যে এক হাতে যেমন দুই কাজ করা যায় না, ঠিক তেমনি আপনি পড়াশোনা ছাড়া অন্য দিকে মন দিলে আপনি পড়া থেকে ছিটকে যাবেন, আপনার জব হবে না, এটা দূরে রাখেন। আর আমি যখন আসছি, আমি পণ করে আসছি আমি 6 মাসের ভিতরে চাকরি নিব, এরকম একটা আপনারাও একটা নিজের মনে থেকে সংকল্প নেন যে না, আমি রিসেন্ট সামনের 6 মাসের মধ্যে একজন কি সরকারি চাকরিজীবী হিসেবে নিজেকে সুপারিশপ্রাপ্ত করবো ইনশাল্লাহ।
আর সেই রকমভাবে নিজেদের প্রস্তুত করেন, আলহামদুলিল্লাহ আপনারা খুব দ্রুতই সফলতার দেখা পাবেন।